আজকে আমরা আলোচনা করব যে ভারতের যে মানবাধিকার সংক্রান্ত সাংবিধানিক যে বিধানগুলো রয়েছে সেই সাংবিধানিক বিধানগুলো কি কি। কারণ আমরা জানি যে মানবাধিকার একটা গুরুত্বপূর্ণ টপিক এবং মানবাধিকার নিয়ে আজকের দিনে প্রচুর আলোচনা হয় সব জায়গায়। এবার ভারতের যে সংবিধানটা রয়েছে সেই ভারতের সংবিধান কি মানবাধিকার নিয়ে কোনো হচ্ছে আলোচনা রয়েছে, বা ভারতের সংবিধানে কোন কোন জায়গা মানবাধিকার রয়েছে। কারণ আমরা প্রত্যেকে জানি যে জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে বা রাজ্য মানবাধিকার কমিশন রয়েছে, এদের কাজ হচ্ছে মানবাধিকার সংরক্ষণ করা বা মানবাধিকার নিয়ে কাজ করা। কিন্তু এই জাতীয় বা রাজ্য মানবাধিকার কমিশন ছাড়া আর কোন কোন জায়গায় মানবাধিকার সংক্রান্ত বিষয় রয়েছে বা আমাদের সংবিধানে মানবাধিকার কি রয়েছে, এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব। এই টপিকটা যাদের এবছর 7th সেমিস্টার পড়ছো তোমরা যারা, তোমাদের 7th সেমিস্টারে যে মানবাধিকার বিষয়টা রয়েছে, যে পেপারটা রয়েছে, সেই মানবাধিকারের অধ্যায়ে বা পেপারে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা রবীন্দ্রভারতী থেকে যে মাস্টার ডিগ্রি করছো তাদেরও মানবাধিকার রয়েছে, তাহলে মানবাধিকারটা সব জায়গায় লাগবে। তো চলো আমরা আলোচনা করে দেখি যে মানবাধিকার সংক্রান্ত কোন কোন বিষয়গুলো আমাদের সংবিধানে উল্লেখ আছে। আমি এই নোটসটা থেকে বা এই আলোচনার মধ্যে নোটসও প্রোভাইড করে দেবো, যাদের যাদের যে লাগবে তোমরা এখান থেকে নোটসটাও নিয়ে নিও। ভারতের সংবিধান হলো মানবাধিকারের একটা মূর্ত তৈরি। এই মানবাধিকার সংক্রান্ত ভারতের সংবিধানের বহু ধারা রয়েছে, বহু স্বীকৃতি রয়েছে, বা এই মানবাধিকারকে কার্যকরী করার জন্য ভারতের বহু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারণ আমরা প্রত্যেকে জানি যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর সারা বিশ্বব্যাপী যে নিরাপত্তাহীনতা, মানুষের জীবনহানি, এই সকল বিষয়গুলো ঘটছিল, তার পরিপ্রেক্ষিতে জাতিপুঞ্জ 1948 সালে মানবাধিকার সংক্রান্ত একটা সার্বজনীন ঘোষণা গ্রহণ করে এবং সেই ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা রাষ্ট্র তাদের নিজ নিজ ক্ষেত্রে বা নিজ নিজ দেশে মানবাধিকার সংক্রান্ত যাবতীয় উদ্যোগ গ্রহণ করে বা মানবাধিকার রক্ষার চেষ্টা করে। ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। তাই ভারতবর্ষ মানবাধিকার কমিশনের অনুকরণে বা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের অনুকরণে 1993 সালে জাতীয় মানবাধিকার কমিশন তৈরি করে এবং মানবাধিকার সংক্রান্ত হচ্ছে উদ্যোগ গ্রহণ করে। এটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু আমরা এই মানবাধিকার কমিশন বা রাজ্য মানবাধিকার কমিশন এই প্রেক্ষাপট ছাড়াও যদি ভারতের সাংবিধানিক দিকটাকে বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা দেখব যে ভারতের সংবিধান এই মানবাধিকার সংক্রান্ত স্বতন্ত্র কমিশন গঠনের অনেক আগে থেকেও আমাদের মানবাধিকার সংক্রান্ত নানান বিধিবিধান রেখেছে বা বিধিবিধান সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। সেগুলো কি না, আমরা যদি দেখি আমাদের সংবিধানের যে বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে, বিভিন্ন পাঠগুলো রয়েছে, সেই পাঠেও মানবাধিকার সংক্রান্ত আলোচনা রয়েছে, কোনো জায়গায় প্রত্যক্ষভাবে, কোনো জায়গায় পরোক্ষভাবে। তো এই আলোচনার ক্ষেত্রে আমরা প্রথম যে বিষয়টা পাবো সেটা হচ্ছে কি ভারতের সংবিধানের প্রস্তাবনা। প্রস্তাবনাটাকে যদি আমরা বিশ্লেষণ করে জানি, আমরা জানি যে সংবিধানের প্রস্তাবনা সংবিধানের মূল অংশের বা মূল কার্যকরী অংশের অংশ নয় বা অন্তর্ভুক্ত নয়। তারপরেও আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনাতে এমন কিছু শব্দ রয়েছে, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের মূল সংবিধানকে প্রতিনিধিত্ব করে বা মূল সংবিধানের প্রতিচ্ছবিকে তুলে ধরে। সেই আমাদের সংবিধানের প্রস্তাবনাতে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য বা সমতা, এই শব্দগুলো যুক্ত করা রয়েছে। সেখানে আমরা যদি দেখি যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ন্যায় বিচার বলতে কি বোঝাচ্ছে, তাহলে ন্যায় বিচারটাকে আমরা যদি দেখি তাহলে দেখব ন্যায় বিচার বলতে হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এই সমাজের তিনটে ক্ষেত্রে ন্যায় বিচারের যে কথা বলা রয়েছে। আবার আমরা যদি প্রস্তাবনায় উল্লিখিত শব্দ স্বাধীনতাটাকে বিশ্লেষণ করে দেখি, তাহলে সেখানে দেখব চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতার কথা বলা রয়েছে।
আবার সমতার যদি ক্ষেত্রটা দেখি সেখানে বলা রয়েছে যে মর্যাদা ও সুযোগের সমতা। তাহলে দেখো, এই যে ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা, এই বিষয়গুলো আসলে কি না, এই বিষয়গুলো প্রত্যেকে আমরা নাগরিক হিসাবে, আমরা ব্যক্তি হিসাবে আমরা এই সুযোগ সুবিধা, এই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ন্যায় বিচার, এই চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনা, এই স্বাধীনতা সকলে আমরা ব্যক্তি মানুষ হিসাবে, ব্যক্তি নাগরিক হিসাবে ভোগ করে থাকি। তাহলে এই ব্যক্তি যেগুলো ভোগ করতে পারে, ব্যক্তি যেগুলো হচ্ছে গ্রহণ করে থাকে, উপভোগ করে থাকে, সেগুলো তো ব্যক্তির মানবিক অধিকার বা মানব অধিকারের মধ্যে পড়ছে। তাই এদিক থেকে আমরা যদি দেখি, এই প্রস্তাবনায় উল্লিখিত যে শব্দগুলো, সেই শব্দগুলো আসলে মানবাধিকারের প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ মানবাধিকারকে স্বীকৃতি বা মানবাধিকারকে প্রতিষ্ঠিত করার একটা জ্বলন্ত দলিল আমরা বলতে পারি। এরপর আমরা দেখব মানবাধিকার এবং ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারের মধ্যে কি সাযুজ্য রয়েছে। আমাদের ভারতের সংবিধানের যে টোটাল যে অধ্যায়গুলো রয়েছে, মূল সংবিধানে ছিল 22টা অধ্যায়, বর্তমানে রয়েছে 25টা অধ্যায়। এই অধ্যায়ের তৃতীয় অধ্যায়, মানে এই অধ্যায়গুলোর মধ্যে তৃতীয় অধ্যায়ে যেটা রয়েছে সেটা আমরা জানি যে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা রয়েছে ভারতের সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারা। এই 12 থেকে 35 নম্বর ধারার মূল সংবিধানে ছিল কি না 7টা মৌলিক অধিকার। পরবর্তীকালে 1978 সালে 44তম সংবিধান সংশোধনের ফলে আমাদের সম্পত্তির অধিকারটাকে মূল সংবিধান থেকে বাদ দেওয়ার ফলে বর্তমানে আমরা ভারতীয় নাগরিক হিসাবে মৌলিক অধিকার ভোগ করে থাকি 6টা। এবার এই যে মৌলিক অধিকারগুলো রয়েছে, অর্থাৎ সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারা, স্বাধীনতার অধিকার অর্থাৎ 19 থেকে 22 নম্বর ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার 23-24 নম্বর ধারায়, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 29-30 এবং 32 নম্বর ধারা ও 226 নম্বর ধারায় শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এই যে অধিকারগুলো ভারতের সংবিধানে উল্লিখিত রয়েছে, এই অধিকারগুলো আমরা নাগরিক হিসাবে, আমরা ব্যক্তি হিসাবে, ভারতের অধিবাসী হিসাবে আমরা ভারত রাষ্ট্রের থেকে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করে থাকি, যেগুলো আমাদের জীবন বিকাশের জন্য, আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য, আমাদের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য একান্ত অপরিহার্য সুযোগ সুবিধা বলে পরিচিত হয়, যেগুলো ছাড়া আমরা ব্যক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো না, ব্যক্তি হিসাবে নিজেদের আত্মবিকাশ করতে পারবো না, বা আমাদের সার্বিক বিকাশ সম্ভব নয়। সেই মৌলিক অধিকারগুলো আমাদের সংবিধানের অন্তর্ভুক্তকরণের মধ্য দিয়ে আমাদের সংবিধান রচয়িতা যারা ছিলেন তারা একটা বিষয়কে স্পষ্ট করেছে যে ব্যক্তির এই সকল সুযোগ সুবিধা প্রদান না হলে ব্যক্তি কখনো তার পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারবে না। তাহলে এই ব্যক্তির সুযোগ সুবিধা বা ব্যক্তির অধিকার যেগুলো, সেই অধিকারগুলো তো আসলে এক ধরনের মানবাধিকার। তাই আমরা বলতে পারি যে আমাদের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারের অংশ আসলে মানবাধিকারের প্রতিনিধিত্ব করছে বা মানবাধিকার রক্ষার ক্ষেত্রে একটা অঙ্গীকার হিসাবে কাজ করছে। এবার আমরা দেখব যে আমাদের যে সংবিধানের 4র্থ অধ্যায় রয়েছে, অর্থাৎ যে অধ্যায়টা নির্দেশাত্মক নীতি বা নির্দেশমূলক নীতি হিসাবে পরিচিত, আমাদের সংবিধানের এই 4র্থ অধ্যায়ে 36 থেকে 51 নম্বর ধারায় যে নির্দেশমূলক নীতিগুলোর উল্লেখ রয়েছে। মূল সংবিধানে ছিল 13টি নির্দেশমূলক নীতি, পরবর্তীকালে সেটা বেড়ে হয়েছে 17টি। এবার এই যে নির্দেশমূলক নীতির অধ্যায়টা রয়েছে বা নির্দেশমূলক নীতিগুলো রয়েছে, সেই নির্দেশমূলক নীতির মধ্য দিয়ে আমাদের সংবিধানে এমন কিছু বিষয় উল্লিখিত করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে যেগুলো আমাদের যে মৌলিক
মানবাধিকারগুলো রয়েছে বা মানুষের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, মানুষের অধিকার রয়েছে, সেই অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে। এই মৌলিক অধিকার বলছি, এই নির্দেশমূলক নীতির বিষয়গুলির মধ্যে কোনগুলো আসবে? আমরা যদি দেখি আমাদের যে সংবিধান, সেই সংবিধানের যেহেতু 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে হচ্ছে নির্দেশমূলক নীতি রয়েছে, সেই 36 থেকে 51 ধারার মধ্যে হচ্ছে 39, 41, 42, 43 এবং 47 নম্বর ধারা। এই স্পেসিফিক এই ধারাগুলো যদি আমরা উল্লেখ করি বা দেখি, তাহলে এই ধারাগুলোর মধ্যে দেখব আমাদের মানুষের সুযোগ সুবিধার কথা বিশেষভাবে বলা রয়েছে। সেখানে কি দেখো, যে আমরা যদি 39 নম্বর ধারাটাকে আলোচনা করে দেখি, তাহলে 39 নম্বর ধারার বিষয়বস্তু কি রয়েছে না, 39 নম্বর ধারায় বলা হচ্ছে যে আমাদের জীবন ধারণের জন্য পর্যাপ্ত উপায় এবং সমান বেতন, এই বিষয়গুলোকে হচ্ছে প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ আমাদের জীবন ধারণের জন্য যে সকল উপায় পদ্ধতি অবলম্বন করা দরকার, যে পারিশ্রমিক দরকার, সেগুলো প্রদান করার কথা বলা হচ্ছে। আমাদের 41 নম্বর ধারায় যদি বলি, সেখানে কাজের অধিকার, শিক্ষা, বেকারত্বের অবস্থায় সরকারি সাহায্য পাওয়ার অধিকার, এগুলোকে বলা হচ্ছে। তাহলে এই যে আমাদের সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমাদের মৌলিক মানবিক অধিকার হিসাবে বিবেচিত হতে পারে। এরপর হচ্ছে আমরা 42 নম্বর ধারায়, যেখানে ন্যায় এবং মানবিক কাজের শর্ত হিসাবে বিবেচিত হয়। 43 নম্বর ধারায় আমাদের জীবন ধারণের জন্য উপযুক্ত পারিশ্রমিক বা মজুরির কথা বলা হচ্ছে, এবং 47 নম্বর ধারায় আমাদের পুষ্টির মান এবং জনস্বাস্থ্যের উন্নতির বিধানের জন্য রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এই যে নির্দেশমূলক নীতিগুলো রয়েছে, সেই নির্দেশমূলক নীতিগুলো আমরা যদি দেখি, তাহলে সেই নির্দেশমূলক নীতিগুলো সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক, এই যে বিভিন্ন দিক থেকে যে রাষ্ট্রকে একটা জনকল্যাণকর রাষ্ট্র হিসাবে গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশের মধ্য দিয়ে আমাদের এটা সুনিশ্চিত করা হয় যে ভারত রাষ্ট্রের সংবিধান ভারত রাষ্ট্রকে একটা জনকল্যাণকর, জনদরদী বা জনগণের মঙ্গলের জন্য রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। এরপর আমরা যদি আলোচনা করি যে আমাদের সংবিধানে এই যে প্রস্তাবনা, মৌলিক অধিকার কিংবা নির্দেশমূলক নীতির ক্ষেত্র ছাড়া আর কোন কোন জায়গায় আমাদের মানবিক অধিকার বা মানবাধিকারের হচ্ছে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে বা উল্লেখিত হয়েছে, তাহলে আমরা দেখতে পাবো যে আরো কয়েকটা ধারা রয়েছে যে ধারাগুলো হচ্ছে মানবাধিকারকে প্রতিনিধিত্ব করছে। যেমন হচ্ছে আমরা মূল সংবিধানের আমাদের যে 31 নম্বর ধারায় সম্পত্তির অধিকার ছিল, যেটা 1978 সালে 42তম সংবিধান সংশোধনের ফলে বাদ দেওয়া হয়েছে মৌলিক অধিকারের তালিকা থেকে। সেই মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ যাওয়া সম্পত্তির অধিকারটি বর্তমানে রয়েছে কোথায় না 300A ধারাতে। 300A ধারাতে একটা সাধারণ আইন হিসাবে রয়েছে। এই 300A ধারাতে যে সম্পত্তির অধিকারের কথা বলা রয়েছে, সেই সম্পত্তির অধিকার যেটা প্রত্যেকটা ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ কিংবা তার জীবন ধারণের জন্য যে নিজস্ব সহায় সম্পত্তি প্রয়োজন, সেই সহায় সম্পত্তি রক্ষণাবেক্ষণ বা দেখভাল করার দায়িত্ব তার রয়েছে। তাহলে এই সম্পত্তির অধিকার মানে নিজস্বতার অধিকার, সেই নিজস্বতার অধিকার প্রদানের মধ্য দিয়েও কিন্তু মানুষের যে সুযোগ সুবিধা আছে সেটাকে সুনিশ্চিত করা হয়েছে। এরপর হচ্ছে আমরা যেটা দেখব যে আমাদের মূল সংবিধানে যেটা ছিল বা সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে আছে যে 32 নম্বর ধারা অনুযায়ী একটা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ছিল, যেটা হচ্ছে আমরা মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারি। এখানে কিন্তু এই শাসনতান্ত্রিক প্রতিবিধানের জন্য আরো একটা ধারা রয়েছে, যেটাকে আমরা বলি 226 নম্বর ধারা। এই 226 নম্বর ধারায় হাইকোর্টের যে ক্ষমতা দেওয়া হয়েছে, হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য বা মৌলিক সুযোগ সুবিধাগুলোকে যদি কোনো কারণে ক্ষুণ্ণ হয়, তাহলে সেখানে হচ্ছে 5 ধরনের লেখ জারি করে বা রিট জারি করে সেই নাগরিকদের ক্ষুণ্ণ হওয়া মৌলিক অধিকারগুলো রক্ষা করতে পারে। এছাড়াও আমরা বলতে পারি যে আমরা যে প্রত্যেকে সরকার নির্বাচন করছি বা সরকারের রাজনৈতিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করছি বা ভোটে দাঁড়াচ্ছি, এই যে ভোটাধিকার আমাদের 326 নম্বর ধারায় সেখানে বলা রয়েছে ভারতের সংবিধানে যে ভারতের
প্রাপ্তবয়স্ক সকল নাগরিক ভোটদানের অধিকার ভোগ করে থাকবে। এই যে প্রাপ্তবয়স্ক সকল নাগরিকের ভোটদানের অধিকার প্রদানের মধ্য দিয়ে ভারতের নাগরিকদের মর্যাদা, নাগরিকদের যে অধিকার সেটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের যে শিক্ষার অধিকার, যেটা হচ্ছে মূল সংবিধানের 30 নম্বর ধারা ছিল, বর্তমান যেটা মূল শিক্ষার অধিকারকে 21A ধারাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে বলা রয়েছে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটা শিশুকে বা প্রত্যেকটা বালক বালিকাকে অবৈতনিক বা প্রাথমিক শিক্ষা প্রদান করা বা শিক্ষা গ্রহণ করা শিশুর মৌলিক অধিকার। এই যে শিশুর মৌলিক অধিকার হিসাবে যে শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছে, তাহলে এই যে বিষয়গুলো আমরা বলছি যে সম্পত্তির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কিংবা ভোটাধিকার বা শিক্ষার অধিকার, এই প্রত্যেকটা ধারাও কিন্তু আমাদের সংবিধানের যে দৃষ্টান্ত বা সংবিধানের যে বিশেষত্ব সেগুলোকে তুলে ধরে। আর এই প্রত্যেকটা ধারার যে মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের যে মৌলিক অধিকার বা নাগরিকদের যে মানবিক অধিকারগুলো রয়েছে, মানবাধিকারগুলো রয়েছে, সেগুলোকে রক্ষা করা। এবার আমরা আলোচনা করব যে ভারতের যে মানবাধিকার কমিশন তৈরি হয়েছে, সেই মানবাধিকার কমিশন মানবিক অধিকারের ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে। আমরা দেখব যে জাতিপুঞ্জের সার্বজনীন মানবাধিকার ঘোষণার যেটা হয়েছিল 1948 সালের 10 ডিসেম্বর, তার অনুকরণে ভারতবর্ষ মানবাধিকার সুরক্ষার জন্য মানবাধিকার রক্ষার একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান বা স্বতন্ত্র কর্তৃপক্ষের হাতে দায়িত্ব অর্পণ করতে চেয়েছিল। সেই অনুযায়ী 1993 সালে জাতীয় এবং রাজ্য স্তরে মানবাধিকার রক্ষার জন্য একটা কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। সেই কর্তৃপক্ষটাকে আমরা বলি জাতীয় মানবাধিকার কমিশন। যে জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছে সারা দেশব্যাপী, দেশের সার্বিকভাবে মানবাধিকার বা নাগরিকদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকার প্রতিষ্ঠার ভূমিকা পালন করছে। আর যেটা রাজ্য মানবাধিকার কমিশন তৈরি করা হচ্ছে, যে এই জাতীয় মানবাধিকারের সাথে সাথে কি হলো, আমাদের ভারত সরকার আরেকটা সিদ্ধান্ত নিল যে রাজ্যগুলোর নাগরিকদের রাজ্যের অভ্যন্তরে যে নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেগুলোকে রক্ষা করার জন্য আরেকটা স্বতন্ত্র প্রতিষ্ঠান তৈরি হবে, যেটাকে বলা হলো রাজ্য মানবাধিকার কমিশন। তাহলে দু ধরনের মানবাধিকার কমিশন তৈরি করা হলো, জাতীয় সারা দেশব্যাপী যে মানবাধিকার রক্ষার যে দায়িত্বপ্রাপ্ত কমিশন সেটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন, আর রাজ্যের জন্য স্বতন্ত্র যে কমিশন তৈরি করা হলো সেটাকে আমরা বলছি রাজ্য মানবাধিকার কমিশন। তাহলে এখানে কিন্তু আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন কিন্তু 1993 সালে তৈরি হয়নি। পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশন তৈরি হয়েছিল 1995 সালে। এবার এই মানবাধিকার কমিশনের উদ্দেশ্য কি না, এই মানবাধিকার কমিশনের উদ্দেশ্য হচ্ছে আমাদের সংবিধানে যে মানবিক সুযোগ সুবিধাগুলো দেওয়া আছে, মানুষের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া আছে সেগুলো, এবং তার বাইরেও যে মানুষের জীবন বিকাশের জন্য যে ন্যূনতম সুযোগ সুবিধাগুলো প্রয়োজন বা মানুষের জীবনের সঙ্গে জড়িত যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কোথাও যদি ক্ষুণ্ণ হয় সেগুলো তদন্ত করে দেখা, বা মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এমন কোনো বিষয় হচ্ছে যদি অভিযোগ আসে সেই অভিযোগগুলো প্রত্যক্ষ করে দেখা, বা ধরো কোনো জায়গায় অভিযোগ আসলো না, কমিশন নিজে যে খবর পেলো বা নিজে জানতে পারলো যে অমুক জায়গায় একটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বা কোনো মানুষের অত্যাচারের শিকার হতে হচ্ছে বা কোনো মানুষ তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে মানবাধিকার কমিশন কি স্বেচ্ছায় তাদের এই সুযোগ সুবিধাগুলো প্রদান করে থাকে। এটা হচ্ছে মানবাধিকারের কাজ, অর্থাৎ মানুষের নিরাপত্তা প্রদান করা, মানুষের জন্য সুযোগ সুবিধা প্রদান করা মানবাধিকারের কমিশনের কাজ। এবার আমরা দেখব যে ভারতের যে বিচার ব্যবস্থা বা আদালত রয়েছে সেই ভারতের বিচার ব্যবস্থা মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে। তাহলে এখানে ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রথম যে বিষয়টা পাবো যে আমাদের সর্বোচ্চ বিচার বিভাগ হিসাবে বা যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে ভূমিকা পালন করছে না সুপ্রিম কোর্ট, আর রাজ্যগুলোর সর্বোচ্চ আদালত হিসাবে ভূমিকা পালন করছে হাইকোর্ট। এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মানবাধিকার
ভঙ্গের জন্য বা মানুষের মৌলিক অধিকারগুলো যদি কোনো কারণে ক্ষুণ্ণ করা হয় বা ক্ষুণ্ণ করার অভিযোগ পায়, তাহলে তার পরিপ্রেক্ষিতে তদন্ত করে বা সেই সাপেক্ষে যে 5 ধরনের লেখ জারি করতে পারে বা আদেশ নির্দেশ প্রদান করতে পারে, যেগুলোকে আমরা বলি বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পিচ্ছা এবং উৎপেষণ। এই 5 ধরনের লেখ জারির মাধ্যমে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট নিজ নিজ এখতিয়ারের মধ্যে থেকে তারা মানুষের মৌলিক অধিকারগুলো রক্ষা করার চেষ্টা করে। এছাড়াও আমরা বর্তমানে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে আরও কিছু দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করতে দেখি আমাদের যে বিচার বিভাগ রয়েছে তার। সেখানে কি না, আমরা যেটা মিশা 1971 সালে যেটা হয়েছিল, যে মেনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, মিশা, যে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য যে মানুষের যে মানবিক অধিকার, যে নিরাপত্তার নামে মানুষের উপর যে সরকারিভাবে বা আইনগতভাবে যে বিভিন্ন অধিকার চাপিয়ে দেওয়া হতো বা বিভিন্ন বিধিনির্দেশ চাপিয়ে দেওয়া হতো, যার ফলে মানুষের যে মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছিল, সেই সাপেক্ষে বিচার বিভাগ মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই যে মিশা আইনটা তৈরি হয়েছিল, সেই মিশা আইনটাকে বাতিল করেছিল। এরপরে আমরা দেখি যে বিচার বিভাগীয় সক্রিয়তার যে বিষয়টা বর্তমানে ভারতবর্ষের ক্ষেত্রে দেখি যে বিচার বিভাগ অনেক ক্ষেত্রে হচ্ছে না সক্রিয় হয়ে কোনো জায়গায় মানুষের অধিকার ক্ষুণ্ণ হলে, সরকার কোনো হচ্ছে জনস্বার্থ বিরোধী কাজকর্ম করলে সেখানে কি হয় না দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়ে থাকে। তাহলে এই বিচার বিভাগীয় সক্রিয়তাও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আমরা জনস্বার্থ মামলা, যে বর্তমানে জনস্বার্থ মামলাটা হচ্ছে খুবই জনপ্রিয় হয়েছে, তাহলে জনস্বার্থ মামলার ক্ষেত্রেও আমরা দেখি যে বিচার বিভাগ হচ্ছে জনগণের স্বার্থে বা জনস্বার্থ রক্ষার্থে অনেক সময় হচ্ছে সক্রিয় হয়ে মামলা গ্রহণ করে থাকে, বা জনগণের স্বার্থ নিয়ে কেউ মামলা করলে সেখানে হচ্ছে সেই বিষয়ে গুরুত্ব সহকারে বিচার করে থাকে। তাহলে এই জনস্বার্থ মামলা, বিচার বিভাগীয় সক্রিয়তা, এগুলো প্রমাণ করে যে ভারতের বিচার বিভাগও জনগণের স্বার্থ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে বা মানবাধিকার রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে। এবার আমরা আলোচনা করব যে ভারতের যে গণমাধ্যমগুলো রয়েছে, ভারতীয় গণমাধ্যম কিভাবে মানবাধিকার রক্ষা করছে বা মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমের কোনো সক্রিয় ভূমিকা রয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা যদি দেখি, ভারতীয় গণমাধ্যম হিসাবে বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, বর্তমানে আবার সোশ্যাল মিডিয়া সক্রিয় রয়েছে। এবার এই যে মিডিয়াগুলোকে আমরা দেখি, সেই মিডিয়াগুলো অনেক সময় কি হচ্ছে না আমাদের যে বিভিন্ন ধরনের ঘটনা, যেটা আজকের মুহূর্তের মধ্যে ঘটে যাচ্ছে, সেই ধরনের ঘটনা আমাদের সামনে প্রতি মুহূর্তে আপডেট দিয়ে থাকে বা প্রতি মুহূর্তে উপস্থাপন করে থাকে, বা আমাদের টেলিভিশনের মাধ্যমে আমরা দেখি মানে আমাদের সঙ্গে আমরা সরাসরি দেখতে পাই, কিংবা রেডিও খবরের মাধ্যমে আমরা শুনতে পারি, বা এই যে বিষয়গুলো রয়েছে সেখানে আমাদের কি যে কোথাও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা, কোনো জায়গায় কোনো মানুষ হচ্ছে অন্যায়ের শিকার হচ্ছে কিনা, বা কোনো পুলিশ প্রশাসন তার অন্যায়ভাবে কাউকে কোনো হচ্ছে জুলুম করছে কিনা, বা তারা হচ্ছে কোনোভাবে কোনো প্রতারণার শিকার হচ্ছে কিনা, এই সকল বিষয়ে আমরা বর্তমানে প্রতিনিয়ত মানে খবরাখবরের মাধ্যমে আমরা জানতে পারি, আমরা সে বিষয়ে হচ্ছে জনসচেতনা তৈরি করি বা সে বিষয়ে হচ্ছে প্রতিরোধের চেষ্টা করি। তাহলে এই টেলিভিশন, সংবাদপত্র বা হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সেইগুলোই হচ্ছে আমাদের এই মানবিক অধিকার রক্ষার জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। তাই মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বা মানবাধিকারের ক্ষেত্রে কিন্তু গণমাধ্যমের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এই ভূমিকা কিন্তু আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। এরপর আমাদের যেটা দেখব যে ভারতের সংবাদপত্র যেগুলো রয়েছে, সেই সংবাদপত্রগুলো মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে। তাহলে আমাদের ভারতের বর্তমান যদি দেখি যে প্রথম সারির প্রচুর সংবাদপত্র রয়েছে, যে সংবাদপত্রের মধ্যে আমাদের কিছু ইংরাজি সংবাদপত্র, কিছু বাংলা সংবাদপত্র রয়েছে। সেই সংবাদপত্রগুলো কি করে না আমাদের
যে দৈনন্দিন জীবনে কি কি ঘটছে বা কোন বিষয়ে কোথায় কি ধরনের হচ্ছে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, কোন জায়গায় কি সুবিধা রয়েছে বা কোন ধরনের কি করণীয়, যাবতীয় বিষয় সরকারের ক্ষেত্র বলো, প্রাইভেট ক্ষেত্র বলো বা বিভিন্ন বিষয়গুলো, সেগুলো আমাদেরকে হচ্ছে উপস্থাপন করে থাকে। তাহলে এই উপস্থাপনের মধ্য দিয়ে আমরা সে বিষয়ে সচেতনতা গ্রহণ করতে পারি। এক্ষেত্রে আমরা হচ্ছে কতগুলো পত্রিকার নাম বলতে পারি, যেমন হচ্ছে দি হিন্দু, কিংবা দি ইন্ডিয়ান এক্সপ্রেস, বাংলার হচ্ছে আনন্দবাজার পত্রিকা বলতে পারি, দৈনন্দিন যে দৈনিক যুগান্তর যেটা, এছাড়া হচ্ছে আর বিভিন্ন লেখালেখি যে সম্পাদকীয় যে লেখালেখি থাকে, কিংবা হচ্ছে যে আর যে ক্ষেত্রে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলো থেকে আমরা লেখা পড়ে বা লেখা পড়ার মাধ্যমে বা শোনার মাধ্যমে আমরা কি করি না, আমাদের মানবিক অধিকারগুলো সম্পর্কে আমরা জানতে পারি, যে কোন সময় কি হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে, বা মানবাধিকারের কোন জায়গায় মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সমস্ত কিছু আমরা জানতে পারি। এবং সেই বিষয়ে আমাদের জনসচেতনতা, গণ আন্দোলন বলো বা প্রতিরোধ বলো, সমস্ত কিছু আমরা গ্রহণ করে থাকি। এটা হচ্ছে আমাদের যে ভারতবর্ষের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যে সাংবিধানিক ভূমিকা বা সংবিধানগত ভূমিকার বাইরেও যে সার্বিকভাবে ভারতের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যে উদ্যোগ আয়োজন, সেটা আমরা লক্ষ্য করছি। এ থেকে আমরা বলতে পারি একটা সিদ্ধান্তমূলক ধারণা যদি, যে ভারতের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ভারতবর্ষ স্বাধীনতার প্রথম থেকে আজও পর্যন্ত মানবাধিকার রক্ষার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছে, সেটা সংবিধানগতভাবে কিংবা সংবিধান বহির্ভূতভাবে, বা কমিশন তৈরি, জাতীয় মানবাধিকার কমিশন কিংবা রাজ্য মানবাধিকার কমিশন তৈরি, কিংবা আমাদের বিচার বিভাগীয় সক্রিয়তার মাধ্যমে, কিংবা আমাদের যে বিভিন্ন সংবাদপত্র কিংবা প্রচার পুস্তিকা বা বিভিন্ন লেখালেখি বা ব্যক্তিগত উদ্যোগ, এই সকল ক্ষেত্রের মধ্যে দিয়ে ভারতবর্ষ কিন্তু মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সর্বদাই একটা সচেতনতা অবলম্বন করেছে বা যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে। তাই আমরা সার্বিক দিক থেকে বলবো যে ভারতের মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে ভারতবর্ষ সদা সচেতনতার সহিত কাজ করেছে বা সদা জাগ্রত ভূমিকা পালন করেছে।